জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বাংলাদেশের মূলধারার রাজনীতির একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে গড়ে উঠেছে ছাত্র রাজনীতি। শিক্ষাঙ্গন থেকে শুরু হওয়া এ রাজনীতি কখনোই কেবল ক্যাম্পাস কেন্দ্রিক ছিল না। ভাষা আন্দোলন থেকে ৬৯-এর গণঅভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়ে সাম্প্রতিক কোটা সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থান, প্রতিটি পর্যায়ে ছাত্রশক্তি জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণের ভূমিকা রেখেছে। এই দীর্ঘধারায় ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের নেতৃত্বই মূলত প্রাধান্য পেয়েছে। আর স্বাধীনতার পর ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির যুক্ত হলেও শিবির সাধারণত থেকেছে পর্দার আড়ালে। কিন্তু ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট পরবর্তী বাস্তবতার সেই প্রচলিত ভারসাম্যে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘ সময় কোণঠাসা থাকার পর দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোয় ইসলামী ছাত্র শিবিরের সংগঠিত পুনরুত্থানে ও ধারাবাহিক নির্বাচন সাফল্য কেবল ছাত্র রাজনীতির ভেতরকার শক্তির পুনর্বিন্যাস নয়, বরং আগামী জাতীয় রাজনীতিতে নেতৃত্ব, আদর্শ ও ক্ষমতার সমীকরণ কিভাবে বদলাতে পারে সে প্রশ্ন সামনে এনে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবখানেই শিবিরের এই আধিপত্য কেবল ছাত্র রাজনীতির পরিবর্তন নয়, বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ গতিপথের একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। জুলাইয়ের আন্দোলনে ছাত্র শিবিরের কৌশলগত ভূমিকা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। সরাসরি দলীয় ব্যানারে না এসেও মাঠ পর্যায়ে লজিস্টিক সাপোর্ট, আন্দোলন সমন্বয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় তারা অভাবনীয় দক্ষতা দেখিয়েছে। ছাত্রদল বিগত দিনগুলোতে সাধারণ সভা, সেমিনার ও কেন্দ্রীয় রাজনৈতিক আইনের উপর নির্ভরশীল ছিল। তেমনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র রাজনীতিতে বাম সংগঠনগুলোর উপস্থিতি ছিল খুবই সীমিত। মিছিল, সভা ও রাজনৈতিক বিবৃতির মধ্যেই তাদের কার্যক্রম বেশি দেখা গেছে। শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধান বা সাংগঠনিক বিস্তারে তেমন কোনো সক্রিয়তা ছিল না বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিলেও তাদের ভূমিকা প্রান্তিকই থেকে যাচ্ছে। অধিকাংশ সময় তারা প্রার্থী দিলেও নির্বাচনী প্রচারণা, ভোটার সংযোগ বা জয়ের কৌশলে তেমন সক্রিয়তা দেখা যায়নি। ফলে নির্বাচনে তাদের ভোটারের হার ও প্রতিনিধিত্ব খুবই কম ছিল। নির্বাচন শেষে বাম ছাত্র সংগঠনগুলো সাধারণত ফলাফল প্রত্যাখ্যান, অনিয়মের অভিযোগ বা বিবৃতি দেওয়ার মধ্যেই তাদের অবস্থান প্রকাশ করেছে। এরপর সংগঠনের দৃশ্যমান কার্যক্রম আবারও স্তিমিত হয়ে পড়ে। এতে করে ছাত্র রাজনীতিতে তাদের প্রভাব ক্রমেই দুর্বল হচ্ছে। ক্যাম্পাসে শক্ত সাংগঠনিক ভিত্তি ও নেতৃত্ব তৈরি না হলে আগামী জাতীয় রাজনীতিতে প্রভাব রাখার সক্ষমতাও আরও দুর্বল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। শিবির শুরুতে নিজেদের প্রতিবাদী ছাত্রশক্তি হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। মূলত এই আন্দোলনের মধ্য দিয়েই সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশের মধ্যে তারা নিজেদের গ্রহণযোগ্যতা পুনঃস্থাপন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্যানেলগুলোয় শিবির সমর্থিত প্রার্থীদের জয় তারাই প্রমাণ। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোকে কার্যত অপ্রাসঙ্গিক করে শিবিরের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া অনেক ক্যাম্পাসে দেখা গেছে দীর্ঘদিনের প্রভাবশালী ছাত্র সংগঠন ও বাম সংগঠনগুলো প্রার্থী দেওয়ার মতো সাংগঠনিক শক্তিও হারিয়েছে। সেখানে শিবির সুসংগঠিত প্যানেল নিয়ে হাজির হয়েছে। ফলে সাম্প্রতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হল সংসদ নির্বাচনের ফলাফল শিবিরের রাজনৈতিক উত্থানের সবচেয়ে বড় প্রমাণ হিসেবেই উঠে এসেছে। এই পরিবর্তনের কারণ অনুসন্ধান করলে স্পষ্ট হয়ে ওঠে যে জুলাই অভ্যুত্থানের পর ছাত্রলীগের দীর্ঘদিনের অনুপস্থিতিতে দেশের বহু ক্যাম্পাসে একটি স্পষ্ট সাংগঠনিক শূন্যতাকে তৈরি হয়েছে। সেই শূন্যতার সুযোগ কাজে লাগিয়ে শিবির তাদের কার্যক্রম তুলনামূলকভাবে জোরদার করেছে। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন আবাসিক হলে নিয়মিত বৈঠক, ধর্মীয় আলোচনা, পাঠচক্র এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক সমস্যায় সহায়তার মাধ্যমে তারা ধীরে ধীরে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে নীরব, ধারাবাহিক ও শৃঙ্খলাবদ্ধ সাংগঠনিক তৎপরতাকে কৌশলে হিসেবে বেছে নিয়েছে। একই সঙ্গে প্রশাসনিক নজরদারি দুর্বল হয়ে পড়ায় এসব কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার সুযোগ পেয়েছে। এর ফলে ক্যাম্পাস রাজনীতির প্রচলিত ভারসাম্য বদলে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন ধরনের রাজনৈতিক মেরুকরণ দৃশ্যমান হয়ে উঠেছে। এই প্রক্রিয়াটি হঠাৎ করে শুরু হয়নি, বরং এটি একটি নীরব ও দীর্ঘমেয়াদী সাংগঠনিক অভিযাত্রার ফল। দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে অনুপস্থিত থাকলেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির নিজেদেরকে সংগঠনকে অত্যন্ত সুপরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধভাবে টিকিয়ে রেখেছিল।
ফ্যাসিবাদী শাসনামলে প্রকাশ্যে না আসার কৌশলটি ছিল একদিকে তাদের অস্তিত্ব রক্ষার উপায়, অন্যদিকে ভবিষ্যৎ পুনরুত্থানের প্রস্তুতি। এ সময় শিবিরের একটি অংশ প্রভাবশালী ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেতরে গোপনে ঢুকে পড়ে এবং সেখান থেকে নেটওয়ার্ক ও কার্যক্রম বিস্তৃত করে। এই গোপন অনুপ্রবেশ ও দীর্ঘস্থায়ী সাংগঠনিক ধৈর্য তাদের কৌশলগত সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ধরনের কৌশল অনুকরণ করে ধাপে ধাপে নিজেদের অবস্থান সুসংহত করেছে ছাত্র শিবির। ফলে ২০২৪ সালের পর যে দৃশ্যমান উত্থান দেখা যাচ্ছে তা কোনো তাৎক্ষণিক বা আকস্মিক ঘটনা নয়, বহু বছর ধরে নীরবে গড়ে ওঠা এক সাংগঠনিক কাঠামোর প্রকাশ্য আত্মপ্রকাশ মাত্র। তিনি বলেন, আগামীতে ছাত্রদল সাংগঠনিক কাঠামো শক্ত করবে এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরলে সাধারণ শিক্ষার্থীরাই তাদের বেছে নেবে। শিবির ধর্মীয় আবেগ ব্যবহার করে ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ছাত্র শিবিরের সদস্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বাংলা নিউজকে বলেন, ছাত্র শিবিরের উত্থান হঠাৎ কোনো ঘটনা নয়। ১৯৭৭ সালের প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি একটি নির্দিষ্ট আদর্শ নিয়ে ধারাবাহিকভাবে ছাত্রবান্ধব কাজ করে আসছে। এই দীর্ঘ সময়ে শিবিরকে বহু চড়াই উতরাই, দমন পীড়ন ও ত্যাগের মধ্য দিয়ে যেতে হয়েছে। জুলাই আগস্টের আগেই ২৩৪ জন সদস্য শহীদ হয়েছেন, শত শত সদস্য গুম হয়েছেন, যাদের মধ্যে এখনো ৭ জন নিখোঁজ। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। এই ত্যাগের ধারাবাহিকতার ফলেই আজকের অবস্থানে পৌঁছানো, যা কোনোভাবেই আকস্মিক উত্থান নয়।